সকল সাংবাদিক ভাই বোনেরা যারা হেলথ ডেস্কে কাজ করেন তারা ডেঙ্গুর প্যাটার্ন সম্বন্ধে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের প্রথম সারির অনেকগুলো পত্রিকায় প্রতিদিন ডেঙ্গুতে কত রোগী আক্রান্ত হয় এবং কতজন রোগী মৃত্যুবরণ করে, প্রথম সারির অনেকগুলো পত্রিকাতে সেটা প্রতিদিন দেওয়া হয়। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে গত 3 মাস যাবৎ প্রায় 1400-র উপরে ডেঙ্গু পেশেন্টের চিকিৎসা করা হয়েছে। এর মাঝে শুধুমাত্র একটা পেশেন্ট এক্সপায়ার করে, সেটা অভিযোগ। প্রত্যেকটা মৃত্যুই আসলে আমাদের জন্য কাম্য না। আমরা জানি ডেঙ্গুর প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে লাস্ট 20 ইয়ার্স। ডেঙ্গু পেশেন্টগুলো আগে যখন প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হতো, এই পেশেন্টের ক্যাজুয়ালিটি হতো না, মৃত্যুটা ছিল একদমই কম। কিন্তু বাংলাদেশে এখন সেকেন্ড এবং থার্ড টাইম ডেঙ্গু হচ্ছে। সেকেন্ড এবং থার্ড টাইম ডেঙ্গুতে প্লাটিলেট যতটুকু মুখ্য বিষয়, তার থেকে শকটা হচ্ছে অনেক বেশি। কারণ আগে ডেঙ্গুর চিকিৎসার কনসেপশন ছিল প্লাটিলেট 30,000-এর নিচে নেমলে প্লাটিলেট দেওয়া হতো এবং প্লাটিলেটটাকে রোগীর খারাপ বা ভালো হিসাবে ধরা হতো। বাট সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছে। এখন ডেঙ্গুতে প্লাটিলেট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের মাল্টি অর্গান ডিসফাংশন এবং শক ডেভেলপ করা। তদন্তের স্বার্থে আমরা তদন্ত কমিটিতে প্রথমেই আমরা দেখলাম যে পেশেন্টটা কেন রেফার্ড হলো ওয়ার্ড থেকে আইসিইউতে। সে যাওয়ার পিছনে কারণ ছিল এই পেশেন্টের প্লাটিলেট স্বাভাবিক থাকা অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক মানে প্লাটিলেট 1 লাখের অ্যারাউন্ডে থাকা অবস্থায় পেশেন্ট নিউরোলজিক্যাল এবং তার অন্যান্য যেটা অর্গানগুলো ইনভলভ করা শুরু করে। পরবর্তীতে পেশেন্টটাকে আইসিইউতে রেফার করা হয়। এখন এটা হচ্ছে পেশেন্ট কেন আইসিইউতে গেল। এখন একটা প্রশ্ন যদি সবাই বলে যে প্লাটিলেট 1 লাখ থাকা অবস্থায় একটা রোগী কেন আইসিইউতে গেল, আমার কাছে মনে হয় যারা দীর্ঘদিন হেলথ ডেস্কে কাজ করেন তাদেরও অভিজ্ঞতা দীর্ঘদিন, তারাও জানে যে ডেঙ্গুর প্যাটার্নটা কীভাবে চেঞ্জ হয়েছে। তদন্ত কমিটির সদস্য হিসেবে আমি শুধু 2-3টা কথা বলে যাব। যখন বৃহস্পতিবার, সেটা মনে হচ্ছে 21 তারিখ ছিল, তদন্ত কমিটি যখন মিটিংয়ে বসে, তখন তদন্ত কমিটি থেকে, যেটা আমি নিজেই ডেঙ্গুর মেডিসিন স্পেশালিস্ট, দীর্ঘদিন ডেঙ্গুর চিকিৎসায় জড়িত, আমি তাদেরকে বললাম আপনারা এমন একজন মেডিসিন স্পেশালিস্টকে এই কমিটিতে দেন যার দীর্ঘদিন ডেঙ্গু চিকিৎসায় যার অভিজ্ঞতা আছে। কারণ আমি মেডিকেল টার্মগুলো নিয়ে যখন তদন্ত কমিটিতে কথা হবে, নন মেডিকেল পার্সন তাকে আমি যতই বুঝাই না কেন, সে টার্মগুলো তার জন্য বোধগম্য হবে না। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে রেজিস্ট্রেশন প্রাপ্ত যেই কোনো আপনি মেডিসিন স্পেশালিস্ট যে ডেঙ্গু চিকিৎসায় জড়িত, যাকেই আপনারা চান না কেন আপনারা তদন্ত কমিটিতে ইনভলভ করেন। এটা হচ্ছে আমাদের তদন্ত কমিটির প্রথম কথা। সেকেন্ড, তারা আমাকে বলে বা আমাদের কমিটিকে বলে তারা 3 থেকে 4 ঘন্টার মধ্যে নামটা দিয়ে দিবে। আমি যখন শনিবারে সকালবেলা মিটিং শুরু করি 10:20-এ পর্যন্ত আমি ওয়েট করি, 10টার সময় মিটিং শুরু হওয়ার কথা। ওই সময় তদন্ত কমিটিতে আমরা যারা ইন্টারনাল তদন্ত কমিটির মেম্বার আমরা ছিলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছিল। মিটিং চালু অবস্থায় পরবর্তীতে তদন্ত কমিটিতে যে শিক্ষকের নাম আছে উনি এসে উপস্থিত হয়। ওনার সাথে আর 3 থেকে 4 জন শিক্ষক আসে। ওই 3-4 শিক্ষক তদন্ত কমিটির মিটিংয়ে থাকার কথা না, কিন্তু ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা বলছি ঠিক আছে তদন্ত কমিটি কথা তাদের মতো বলে যাবে। বা যে শিক্ষকরা তদন্ত কমিটিতে নেই কিন্তু তারা নিজেরা ওখানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে এবং তদন্ত কমিটি ঠিক আছে যদি আপনারা থেকে যদি একটা সুস্থ তদন্ত করা যায় আপনারা থাকতে পারেন। তারা থাকার পরে দীর্ঘ সময় ওখানে আলোচনা হয় এবং ওই সময় একজন তদন্ত কমিটির যে মেম্বার ছাত্র প্রতিনিধি, তাকে তদন্ত কমিটিতে ওই শিক্ষক ফোনে কথা বলে লাউড স্পিকারে। তখন সেই ছাত্র বলে যে আমি এখানে তদন্ত কমিটিতে থাকতে পারবো না। আমরা দীর্ঘ আলোচনা করি কিভাবে আমরা তদন্তটাকে এগিয়ে নেওয়া যায়, কোন কোন সেক্টর, অর্থাৎ পেশেন্টে অ্যাডমিট হওয়া থেকে পেশেন্ট এক্সপার্ট পর্যন্ত হসপিটালে চিকিৎসক স্টাফ যেই এই পেশেন্টের চিকিৎসা ক্ষেত্রে জড়িত ছিল প্রত্যেকেরকে আমরা সর্ট আউট করতে চেষ্টা করি। লিস্ট করার পরে আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আইসিইউ চিকিৎসকের ব্যাপারে একটা অভিযোগ এসেছে, আমরা তাকে বলি তদন্তের স্বার্থে আপনি সাময়িকভাবে অব্যাহতি, বরখাস্ত না, সাসপেন্ড না,
তদন্তের স্বার্থে আপনি কর্ম সাময়িকভাবে অব্যাহতি, এবং তখন শিক্ষকরা আমাদেরকে 2 দিন সময় চায় যে 2 দিনের মধ্যে আমরা পূর্ণ তদন্ত কমিটি করে আমরা পরবর্তীতে তদন্তটাকে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। এদের এটা এগুলো কোনো বক্তব্য না, ওই সাংবাদিক